নমস্কার, শুভ সন্ধ্যা। আমি অরিত্র। দেখুন, বাংলায় কিন্তু ভোটের দামামা প্রায় বেজেই গিয়েছে, আর তার অবশ্যম্ভাবী একটি প্রক্রিয়া হিসেবে এসআইআর আমাদের সামনে আসতে চলেছে। এবার এই এসআইআর নিয়ে নানান মিডিয়া, ফেসবুক চ্যানেল, ইউটিউব এবং এর বিভিন্ন ধরনের ফোরামগুলোতে এ নিয়ে কিন্তু বিস্তর আলোচনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছিল। কিন্তু গোল বাঁধল এসআইআর ডিক্লেয়ার হওয়ার পরে কিছু ঘটনা নিয়ে। বিজেপি হয়তো ভেবেছিল যে এসআইআর শুরু হলে তারা তাদের ভোট ব্যাংককে অক্ষুণ্ণ রেখে যত ভেজাল ভুসিমাল যত তাদের কাছে মনে হয় সেই সব ভোটারদের তারা বাদ করে দিতে পারবে। অপরদিকে তৃণমূল কংগ্রেস তারাও কিন্তু এই এসআইআর নিয়ে নানা মহলে নানান রকম বিভ্রান্তিমূলক মন্তব্য, পোস্ট এগুলো কিন্তু করা শুরু করেছিল। এসআইআর হলেই তাদের নাগরিকত্ব চলে যাবে, কেউ কেউ দেশের বাইরে তাদের পাঠিয়ে দেওয়া হবে, বিভিন্ন ধরনের একটা ভয় প্রদর্শন কিন্তু চলছিল। এসআইআর যেটা শুরু হতে চলেছে সেটা আগামী 4 নভেম্বর থেকে 1 মাস ব্যাপী একটি প্রক্রিয়া চলবে এবং 1 মাস পরে ড্রাফট যে ভোটার লিস্ট সেটা আমাদের সামনে আসবে এবং তারপরেও আমরা 1 মাস মতো সময় পাচ্ছি সেই প্রক্রিয়ায়, সেই ড্রাফট ভোটার লিস্টে যদি কোনো রকম ভুল ভ্রান্তি কিছু থাকে তাহলে সেগুলোকে সংশোধন করবার। এবং তার আগে এই বেশ কিছুদিন, অক্টোবরের শেষ থেকে প্রথম 7 দিন কিন্তু এখন এই ট্রেনিংয়ের কাজগুলোই মূলত চলবে। বিএলও বিএলএ এদের যারা আছে ওর টিম নিয়ে বিভিন্ন ধরনের লিস্ট নিয়ে 2002 সালের যে এসআইআর আমরা দেখেছি যে লাস্ট হয়েছিল, এটাকে ভিত্তিবর্ষ ধরে নিয়ে কিন্তু মূলত কাজগুলো এগোবে। এই কাজগুলোর কিন্তু মূলত একটা প্রাথমিক স্তরের জিনিস হলো ম্যাপিং। এই ম্যাপিংয়ে কিন্তু অলরেডি আমরা দেখেছি যে 50 থেকে 55% বিভিন্ন জেলায় বিভিন্ন রকমের প্যারামিটার্স আছে, এক এক জেলায় কম বেশি, কিন্তু মোটামুটি গড়পড়তা 50 থেকে 55% মিল খুঁজে পাওয়া গেছে। এবারে আসি, দেখুন এই পুরো জিনিসটাকে নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন রকম মতামত উঠে আসছে। প্রথমে আসি বিজেপির তরফে। বিজেপি যেটা ভেবেছিল যে পশ্চিমবঙ্গের কেসটা যেহেতু একটু আলাদা, পশ্চিমবঙ্গের জন্য বোধহয় একটু আলাদা রকম কিছু এসআইআর হবে, কিন্তু ব্যাপারটা তেমনটা ঘটেনি। পশ্চিমবঙ্গের এসআইআর নিশ্চয়ই ঘোষণা হয়েছে, কিন্তু তার সাথে কিন্তু আরও 12টি ছোট বড় রাজ্য এবং কিছু কেন্দ্রশাসিত অঞ্চল, সেগুলোতেও কিন্তু এসআইআর প্রক্রিয়া চলছে। এবং আগামী 2026-এ যে বিধানসভা ভোটগুলি যে যে রাজ্যে হওয়ার কথা, সেগুলো সব কিছুই সেই সব রাজ্যগুলোই কিন্তু এই প্রক্রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত হবে। একমাত্র কিন্তু এখানে ব্যতিক্রম আসাম। আসামের ব্যাপারটা একটু আলাদা, আসামের ব্যাপারে আমরা একটু পরে আলোচনা করব। তাছাড়া আসামের সাথে এবং পশ্চিমবাংলার সাথে আরও যে যে রাজ্যগুলির ভোট কিন্তু 2026-এই হওয়ার কথা, যেমন তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, এই সব বড় রাজ্যগুলিও কিন্তু এই এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু তাদের ঝাড়াই বাছাই প্রক্রিয়া চলবে। দেখুন, এসআইআর নিয়ে দুপক্ষে কিন্তু একটা দড়ি টানাটানি অলরেডি শুরু হয়ে গেছে এবং আমাদের বাংলায় ঘটনা যাই ঘটুক, এখন কিন্তু দুরকম কিন্তু বক্তব্য শুনতে পাওয়া যায়। এক পক্ষ একরকম কিছু বললে তৎক্ষণাৎ কিন্তু আর এক পক্ষ তার পাল্টা কিছু দেওয়ার সুযোগ খুঁজতে থাকে। ঘটনাটা কি ঘটেছে? এসআইআর যেদিন ঘোষণা হলো, অর্থাৎ সম্ভবত গত পরশু, তারপরের দিনই কিন্তু আগরপাড়া, সোদপুর সংলগ্ন অঞ্চলের দেখুন প্রদীপ করবাবু আত্মঘাতী হলেন এবং তার কয়েক ঘন্টা পর তার পুলিশ তার ঘর থেকে কিন্তু বাজেয়াপ্ত করলো একটি সুইসাইড নোট। কি লেখা ছিল সেই সুইসাইড নোটে আমরা অনেকেই জানি। সেই সুইসাইড নোটে কিন্তু আমরা দেখলাম লেখা রয়েছে একটি খুব ছোট্ট লাইন, আমার মৃত্যুর জন্য দায়ী এনআরসি। জিনিসটা একটু খেয়াল করে দেখুন আপনারা। তার আগামী দিনে আমাদের বাংলায় হতে চলেছে এসআইআর। এনআরসি আপাতত হচ্ছে না, কিন্তু সাধারণ মানুষের মনে এটা কিন্তু একটা বদ্ধমূল একটা ধারণার জায়গা তৈরি হয়ে যাচ্ছে
যে এসআইআর মানেই হচ্ছে এনআরসি, বা এসআইআর এর আগামী দিনের প্রক্রিয়াই হচ্ছে এনআরসি, একটি অবশ্যম্ভাবী প্রক্রিয়া, যেটি কিন্তু তৃণমূল কংগ্রেস সঙ্গে সঙ্গে এই ঘটনাটিকে তাদের একদম ক্যাচ করে নিয়েছে এবং অভিষেক ব্যানার্জি সঙ্গে সঙ্গে চলে যান সেখানে, খুব গরম গরম কিছু বক্তৃতা ভাষণ দেন এবং আজকে মিছিলও হয় পানিহাটিতে। অপরদিকে বিজেপি বলে যে এটি একটি নিছকই আত্মহত্যার ঘটনা, যার সাথে এনআরসি বা এসআইআর এর কোনো রকম সম্পর্কই নেই এবং এই পুরো ঘটনাটিকে একটি প্ল্যান মাফিক বানিয়েছে তৃণমূল কংগ্রেস। তাদের তরফে বলা হয় ওনার হাতে তো 4টে আঙ্গুল ছিল, কি করে উনি লিখলেন। অপরদিকে আজকে কুণাল ঘোষ বলেছেন যে 4টে আঙ্গুল থাকলেই বা অসুবিধা কোথায়, অনেকে তো বাহাত দিয়েও লেখেন। এই তো দিব্যি, আমারও তো একসময় অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমার ডান হাত কাজ করতো না, তারপর আমি তো চেষ্টা করে করে বাঁ হাত দিয়েই এখন লিখতে পারি। মাধ্যমিক পরীক্ষায় কত পরীক্ষার্থী আপনারা দেখেন না, ডান হাতও নেই বাঁ হাতও নেই, অনেক সময় পা দিয়ে লেখেন, কি অসুবিধা আছে? উনি তো দোকানও চালাতেন, দোকানের হিসেবপত্রও তো উনি রাখতেন। সুতরাং ডান হাত বাঁ হাতটাও সব কোনো ব্যাপার নয়, সুইসাইড নোট পাওয়া গেছে, ব্যাস ওটাই অনেক যথেষ্ট। এই নিয়ে তো টানা পড়েন চলবেই। কিন্তু এই ঘটনা মিটতে না মিটতেই আজকে কিন্তু একটি দ্বিতীয় কিন্তু মৃত্যুর ঘটনা আমাদের সামনে এসছে, যে বীরভূমের একটি প্রত্যন্ত গ্রামের বাসিন্দা শ্রী ক্ষিতীশ মজুমদার, যার বয়স কিন্তু 90+। এই মৃত্যুকে নিয়েও কিন্তু টানাপোড়েন অলরেডি শুরু হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে একটা লম্বা ফেসবুক পোস্ট করেছেন। সুতরাং এসআইআর কিন্তু অফিসিয়ালি আমাদের বাংলায় শুরু হবার আগে দুটি মৃত্যুর ঘটনা ঘটে গেল এবং একটি তৃতীয় ঘটনা ঘটেছে, যেটি হলো কিন্তু একটি সুইসাইডাল অ্যাটেম্পটের ঘটনা। আসল ব্যাপারটা হচ্ছে 2024-এর যে শেষ লোকসভা ভোট হয়েছিল, সেই ভোটার লিস্টে ওনার নামের বানানে একটি গলদ ছিল। এই নামের গলদ উনি বেশ কয়েকবার অনেককেই বলেছিলেন যে এটা আমাকে ঠিক করে দাও, কিন্তু আপাতত সেটাকে সংশোধন হয়নি। এবং তার মধ্যে এই যখন এনআরসি এসআইআর নিয়ে নানান মহলে নানান রকম কথা উনি শুনতে থাকেন, ওনার একটি বদ্ধমূল ধারণা হয়ে যায় যে এই নাম বানানের ভুলের জন্যই হয়তো তার নামটি সচরাচর একেবারে কাটা পড়তে পারে এবং তিনি বেনাগরিক হয়ে যাবেন। বুঝে দেখুন যে ভারতবর্ষে যদি আপনাকে ভোট দিতে হয় তাহলে কিন্তু দুটোই একমাত্র মাপকাঠি রয়েছে। একটি হচ্ছে আপনাকে 18 বছরের উপরে হতে হবে এবং দ্বিতীয়টি আপনাকে হতে হবে ভারতের নাগরিক, একটি বৈধ নাগরিক। সুতরাং দেখুন, যদি কারো নাম এবার এই এসআইআরে কাটা যায় এবং সে যদি আগে 2024-এ লোকসভা ভোটেও সে যদি ভোট দিয়ে থাকে, এবার তার নাম যদি কাটা যায়, অবশ্যই সে 18 বছরের ঊর্ধ্বে, নাহলে তিনি তো আগের শেষ ভোটে তো ভোট দিতে পারতেন না। 2026-এ এসে যদি তার নাম কাটা যায় তাহলে এটা তো অবধারিতভাবেই প্রমাণিত হবে যে তিনি তাহলে নাগরিক নয় বলেই তাহলে তার নাম কাটা গেছে। দুটোই কন্ডিশন, 18 বছরের বেশি হতে হবে এবং দ্বিতীয় তাকে নাগরিক হতে হবে। প্রথম কন্ডিশন তো অবশ্যই সে ফুলফিল করেছিল, তাহলে কাটা যাচ্ছে যখন, তাহলে নিশ্চয়ই দ্বিতীয় যে কন্ডিশন, তাকে ভারতের বৈধ নাগরিক হতে হবে, এইখানে নিশ্চয়ই কোনো গলদ আছে। তাহলে আমরা অনেকেই হয়তো শুনতে পাচ্ছি একটা বক্তব্য যে এসআইআর তো নাগরিকত্ব কারো যাচাই হচ্ছে না, এখানে বৈধ ভোটার যাচাই হচ্ছে। কিন্তু ব্যাপারটা তো ঘুরে ফিরে সেই একই জায়গায় আসছে। আপনি নাগরিক হলে এবং 18 বছর বয়সে ঊর্ধ্বে হলে তবেই আপনি ভোট দিতে পারছেন। কিন্তু আপনার নাম যদি কাটা যায় 18 বছরের বেশি, কিন্তু আপনি যদি 18 বছরের ঊর্ধ্বে হন এবং ভোট দিতে না পারেন, তার মানে অবশ্যই বুঝতে হবে যে আপনি তাহলে বৈধ নাগরিক নন বা আপনার নাগরিকত্বের বৈধতা নিয়ে প্রশ্ন আছে। এই যে একটা ভয়, বিভিন্ন ধরনের বিভিন্ন মহল থেকে একটা আতঙ্কের সৃষ্টি করা হচ্ছে। এ বলছে, এক পক্ষ বলছে এ করছে, আরেকজন বলছে ও করছে, কিন্তু আখেরে দিনের শেষে আতঙ্কটা কিন্তু রয়েই যাচ্ছে। এইসব বিষয়গুলো নিয়ে আগামী দিনে আবার ফের আসবো আপনাদের সাথে আলোচনা করতে। আজকের মতো এইটুকুই। নমস্কার।